আসসালামু আলাইকুম। 1 নম্বর পর্বে তোমাদের সবাইকে স্বাগতম। এই পর্বে আমরা আলোচনা করব ক্লাস 7 এর গণিত বইয়ের প্রথম অধ্যায়। এই অধ্যায়টার নাম হচ্ছে আমাদের মূলদ ও অমূলদ সংখ্যা। খুবই সহজ, খুবই সুন্দর একটা অধ্যায়। আমরা কয়েকটা পর্বের মাধ্যমে এই অধ্যায়টা সম্পূর্ণ সমাধান করব। এখানে দুইটা অনুশীলনী রয়েছে, একটা হচ্ছে 1.1, 1.2। এখন আমরা 1.1-এ যেই যেই বেসিক জিনিসগুলো আমাদের জানা দরকার সেগুলো এখন আমরা জানবো। আমরা প্রথমে আলোচনা করব কি, এই অধ্যায়ের মূলদ এবং অমূলদ সংখ্যা, এই দুইটা জিনিস নিয়ে আলোচনা করব। মূলদ জিনিসটা কি আমরা সেটা বুঝবো। প্রথমে মূলদ সংখ্যা দেখো, মূলদ সংখ্যা কাকে বলে আমরা সেটা জানবো এখন। মূলদ সংখ্যা হচ্ছে কোন সংখ্যাকে কোন সংখ্যাকে যদি পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, কিউ পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, প্রকাশ করা যায় এবং বারবার পুনরাবৃত্ত হয়, বারবার পুনরাবৃত্ত হয়, বারবার পুনরাবৃত্ত হয় এবং সংখ্যাটিকে পূর্ণ সংখ্যা, সংখ্যাটি পূর্ণ সংখ্যা হয়। এটা হচ্ছে কি আমাদের মূলদ সংখ্যা, তাকে মূলদ সংখ্যা বলে, মূলদ সংখ্যা বলে। ঠিক আছে, কি লিখলাম? কোন সংখ্যাকে যদি পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় এবং বারবার পুনরাবৃত্ত হয় এবং সংখ্যাটি পূর্ণ সংখ্যা হয় তাকে মূলদ সংখ্যা বলে। ঠিক আছে, এখন দেখো আমরা মূলদ সংখ্যা, এখানে মনে রাখতে হবে কিউ কখনো জিরো হতে পারবে না, কিউ নট ইকুয়াল জিরো। ঠিক আছে, কিউ জিরো হয়ে গেলে এই সংখ্যাটা কি পুরোটা একটা অসংজ্ঞায়িত মান চলে আসবে, সেটাকে আমরা সমাধান করতে পারবো না। দেখো কি কি বলছে আমাদের, পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়। দেখো আমরা এটাকে, এই যে 9/3, এটাকে যদি লিখি, এখানে এটা হচ্ছে আমাদের পি, এটা হচ্ছে কত কিউ। ঠিক আছে, এখন এই 9কে আমরা 3 দ্বারা ভাগ করলে পাই কত 3, তার মানে কি এটা একটা মূলদ সংখ্যা। তারপর যদি আমরা কোনো সংখ্যাকে, এটাকে কি চিহ্ন বলে, রুট চিহ্ন বলে। আমরা যদি এটাকে করি √16, আমাদের আসবে কি 4। এই যে √16কে রুট করলে কত আসে, 4 আসে। ঠিক আছে, এই 4 কি একটা পূর্ণ সংখ্যা, এই জন্য 4 কি একটা আমাদের কি আসছে পূর্ণ সংখ্যা। ঠিক আছে, তার মানে 4 একটা কি মৌলিক সংখ্যা, মূলদ সংখ্যা। এরপরে আমরা আরেকটা জিনিস দেখব। দেখো যদি আমরা 8/3 দেই, তখন আমরা ক্যালকুলেটরে দিলে কি আসে সেটা দেখি। দেখো 8 কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি, 8/3 সমান আসবে কত আমাদের 2.66666, এইভাবে কি কতগুলা 6 আসে। এখন দেখো এই যে একটা কথা আছে, বারবার পুনরাবৃত্ত হয়, এই জিনিসটাই হচ্ছে বারবার পুনরাবৃত্ত হয়। ঠিক আছে, দেখো 2.666, তো এটাকে আমরা কিভাবে লিখতে পারি, 2.67 দিয়ে লিখতে পারি। ঠিক আছে, আমাদের মূল কথা কিভাবে লিখতে পারি সেটা মূল কথা না, আমাদের কথাটা হচ্ছে কি পি বাই কিউ আকারে থাকবে, সেটাকে সমাধান করলে বারবার পুনরাবৃত্ত হবে, এর জন্য সেটা কি মূলদ সংখ্যা হবে। ঠিক আছে, এরপর কি বলছে, সংখ্যাটি পূর্ণ সংখ্যা হয়, সংখ্যাটি পূর্ণ সংখ্যা কি, এই যে √16 আমরা রুট করলে কত আসে 4 আসে। আবার যদি আমরা এই √25কে রুট করি তাহলে আমাদের কত আসবে 5 আসবে। এই 5 কি একটা পূর্ণ সংখ্যা, এখানে কোনো দশমিক নাই, প্লাস মাইনাস নাই। ঠিক আছে, এর জন্য কি 5 একটা পূর্ণ সংখ্যা। আশা করি পূর্ণ সংখ্যা তোমরা সবাই চেনো। পূর্ণ সংখ্যা হচ্ছে কোনগুলা, +-0, +-1, +-2, +-3। আর এই পূর্ণ সংখ্যাকে কি বড় হাতের জেড দ্বারা প্রকাশ করা হয়। ওকে, এরপর কি আমরা মূলদ সংখ্যা কি সেই জিনিসটা বুঝতে পারছি। এরপর আমরা জানবো অমূলদ সংখ্যা। দেখো অমূলদ সংখ্যাটা হচ্ছে কি, যে কোনো সংখ্যাকে এখানে লিখবো অমূলদ, অমূলদ যে কোনো সংখ্যাকে যদি পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না, মূলদ সংখ্যা কি প্রকাশ করা যায়, এটা কি যায় না এবং বারবার পুনরাবৃত্ত হয় না,
বারবার পুনরাবৃত্ত হয় না এবং সংখ্যাটি পূর্ণ সংখ্যা নয়। সংখ্যাটি পূর্ণ সংখ্যা নয়, তাকে মূলদ সংখ্যা বলে। এখানেও কিউ নট ইকুয়াল 0 হবে। ঠিক আছে, এখন দেখো এই যে আমরা যদি √3 করি, √3 কে আমরা ক্যালকুলেটরে দিলে দেখি আমরা কত আসে। √3 সমান আসবে কত, 1.7320050808 এইভাবে কি আরো অসংখ্য মান আসে। এখানে দেখো একটার পর আরেকটা, একটার পর আরেকটা, আর আমাদের এই যে যেটা ছিল 8/3 সেটা আসছে কি 2.666, মানে 66 বারবার কি আসতেছিল। আর এখানে একটার পর একটা মানে কি পুনরাবৃত্ত হচ্ছে না, আবার সংখ্যাটা আসছে না। এই জন্য কি √3 একটা অমূলদ সংখ্যা। ওকে, তারপর আমরা আরো কয়েকটা অমূলদ সংখ্যা দেখতে পারি। যদি √5 করি তাহলে আমরা দেখবো কত আসে। √5 কে যখন আমরা ক্যালকুলেটরে দিব আমাদের আসবে 2.2360, 2.2360, তারপর 67977, এভাবে কি আরো অসংখ্য মান আসে। দেখো একটার সাথে একটা কোনো মিল নাই। 2 এর পর 3, আবার 6, আবার 0, আবার 6, 7, 9, 7, এভাবে কি ভিন্ন ভিন্ন মান আসতেছে। আর যেটা মূলদ সংখ্যা সেটা আমরা ক্যালকুলেটরে দিলে কি শুধু একটা একই সংখ্যা বারবার অনেকগুলো আসতে থাকবে। ওকে, এটা হচ্ছে কি আমাদের মূলদ সংখ্যা। আর কি বলছে, পূর্ণ সংখ্যা নয়। দেখো এই যে যেগুলা কি দশমিক যুক্ত সংখ্যাগুলা কি কখনো পূর্ণ সংখ্যা হতে পারে না, পূর্ণ সংখ্যা থেকে একটু বেশি হয় বা আরেকটা পূর্ণ সংখ্যা থেকে একটু কম হয়। যেমন এটা কি 2 থেকে একটু বেশি, 2.23 মানে কি 2 থেকে একটু বেশি। তারপর এটা কি 3 থেকে কম, 2 থেকে বেশি, 3 থেকে কম। ওকে, আশা করি মূলদ আর অমূলদ সংখ্যাটা আমরা বুঝতে পারছি। এরপর আমরা আলোচনা করব বর্গ সংখ্যা। বর্গ সংখ্যাটা কি বা বর্গ জিনিসটা কি আমরা এটা শিখব। দেখো বর্গ বা বর্গ সংখ্যা লিখি, কোন সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে যেটা পাওয়া যাবে সেটাই হচ্ছে কি বর্গ সংখ্যা। কোন সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে গুণফলকে বলে বর্গ সংখ্যা। কি বলছি, কোন সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে গুণফলকে বলে বর্গ সংখ্যা। দেখো যদি আমরা 4 নেই, 4 কে আবার কি করব সেই সংখ্যা দ্বারা গুণ করব, মানে 4 দ্বারা গুণ করব, তাহলে পাবো কত 16, 4 4 16। ঠিক আছে, তার মানে 16 কি আমাদের বর্গ সংখ্যা। ওকে, এরপর বর্গমূল। দেখো কোন সংখ্যা কি সেই সংখ্যা দ্বারা গুণ করলে যেটা পাওয়া যাবে, মানে এই 16 কত দিয়ে গুণ করছি, 4 4 থেকে কি 16 পাইছি। আবার এই 16 আমরা বর্গমূল করলে পাবো কত 4। এটা হচ্ছে কি মূলত আমাদের বর্গমূল। কোন সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল যা পাওয়া যাবে ওই গুণফলকে যেই সংখ্যা দ্বারা আমরা গুণ করে মিলাইছি সেই সংখ্যাটা হচ্ছে কি বর্গমূল। যেমন √16 আমাদের বর্গমূল করলে আসবে কত 4। এই যে এটাকে বলে, এই রুট করাটাকে বলে আমাদের মূলত কি বর্গমূল করা। ওকে, ঠিক আছে, এরপর কি আমরা বর্গমূল জিনিসটাও শিখে ফেলছি, এটার সংজ্ঞাটা আমি লিখে দিলাম না। তারপর দেখো এরপর আমরা কি শিখতে পারি, পূর্ণবর্গ সংখ্যা। পূর্ণবর্গ সংখ্যা কোনগুলা, যখন দেখো আমরা এই যে √9 করব তখন আসবে আমাদের কত 3, কিন্তু আমরা যখন √10 করব তখন দেখো পূর্ণবর্গ সংখ্যাটা আসবে না। যদি আমরা লিখি ক্যালকুলেটরে √10 দেই, দেখো √10 দিলে আসে আমাদের কত 3.16227766। ঠিক আছে, এইভাবে আরো অসংখ্য মান আছে। এটা কি পূর্ণ সংখ্যা, পূর্ণবর্গ সংখ্যা নয়, আর এটা হচ্ছে কি পূর্ণবর্গ সংখ্যা। যেটাকে বর্গ করলে বা বর্গমূল করলে আমরা পূর্ণ সংখ্যা পাবো সেটা হচ্ছে আমাদের পূর্ণবর্গ সংখ্যা। ঠিক আছে, আর যেটাকে বর্গমূল করলে আমরা দশমিক যুক্ত সংখ্যা পাবো বা পূর্ণ সংখ্যা পাবো না, সেটা আমাদের কি পূর্ণবর্গ সংখ্যা নয়। ওকে, এরপর এরপর আসি আমরা বর্গমূলের চিহ্ন। এটা আগেই বলা হয়েছে, বর্গমূলের চিহ্ন হচ্ছে আমাদের এই মূলত এটাকে কি বলে রুট বলে। বর্গমূলের চিহ্ন কোনটা, রুট চিহ্নটা। ঠিক আছে, এটাকে আমরা রুট বলবো। ওকে, এরপর আমরা শিখবো মৌলিক সংখ্যা।
দেখো, মৌলিক সংখ্যা নির্ণয় করাটা এখন আমরা শিখবো। মৌলিক সংখ্যা, তোমরা তো সবাই মৌলিক সংখ্যা চিনো। দেখো, মৌলিক সংখ্যাটা হচ্ছে কি, যে সকল সংখ্যার গুণনীয়ক এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই, অন্য কোনো গুণনীয়ক নেই সেই সংখ্যাকে মৌলিক সংখ্যা বলে। সেই সংখ্যাকে মৌলিক সংখ্যা বলে। মৌলিক সংখ্যা বলে কি লিখছি, যে সকল সংখ্যার গুণনীয়ক এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই সেই সংখ্যাকে মৌলিক সংখ্যা বলে। ঠিক আছে, দেখো আমরা যদি 13 নেই, 13কে আমরা লিখতে পারি 1 গুণ 13। ঠিক আছে, আর কোনোভাবে আমরা 13কে ভাগ করতে পারি না, গুণ করতে পারি না, কোনোভাবেই 13 সংখ্যাটাকে মিলানো যায় না। 13 কি, এই জন্য আমাদের মৌলিক সংখ্যা। তারপরে এই যে 3কে আমরা লিখতে পারি 3 গুণ 1, আর অন্য কোনোভাবে লেখা যায় না। যদি আমরা 3কে 3 ভাগ 1 দিই, তাও আমাদের কি 3ই চলে আসবে। ঠিক আছে, এই জন্য কি 3ও একটা মৌলিক সংখ্যা। ওকে, এইভাবে আমাদের আরো অসংখ্য মৌলিক সংখ্যা আছে। এখন আমরা মৌলিক সংখ্যা নির্ণয় করার সহজ একটা টেকনিক শিখে রাখবো, যেটা দ্বারা আমরা যে কোনো সময় মৌলিক সংখ্যা সহজে নির্ণয় করতে পারবো। আমরা একটা ডিজিট মনে রাখবো, 44 22, তারপরে 322 321। ঠিক আছে, তোমরা যেভাবে মনে রাখো, স্যার বাংলা ইংলিশ বলে বলতেছি, 44 22 322 321। ঠিক আছে, আমি সহজে মনে রাখতাম 44 22 322 321। ঠিক আছে, স্যার এটা কেন লিখলেন এখন দেখো। আমরা কি করব, 1 থেকে 100 পর্যন্ত কয়টা মৌলিক সংখ্যা আছে আমরা এই ডিজিটটা দিয়ে সহজে মনে রাখতে পারবো। দেখো, আমরা দেখব 1 থেকে 10, এখানে কয়টা হবে, 4টা। তারপর 11 থেকে 20, এখানে কয়টা হবে, এই 4টা। তারপর 21 থেকে 30 হবে কয়টা, 2টা। তারপর 31 থেকে 40 হবে আমাদের এই 2টা। তারপর 41 থেকে 50 হবে আমাদের এই 3টা। ঠিক আছে, তারপর গুলাই পাশে লিখি, 51 থেকে 60 এই 2টা। তারপর 61 থেকে 70 এই 2টা। তারপর 71 থেকে 80 এই 3টা। 81 থেকে 90 এই 2টা। 91 থেকে 100 একটা। ঠিক আছে, কি করছি, 44 22 322 321 লিখে 1 থেকে 10 পর্যন্ত একটা, তারপরে 11 থেকে 20 পর্যন্ত আরেকটা, এইভাবে করে আসছি। এখন আমরা জানবো 1 থেকে 10 পর্যন্ত 4টা মৌলিক সংখ্যা আছে, সেগুলা কি কি সেটা এখন জানবো। দেখো, 1 থেকে 10 পর্যন্ত 4টা মৌলিক সংখ্যা হচ্ছে আমাদের 2 3 5 7। ঠিক আছে, এই সংখ্যাগুলোকে আমরা এক ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা গুণ করতে পারি না, ভাগ করতে পারি না। ওকে, এর জন্য এগুলো মৌলিক সংখ্যা। তারপর 11 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা 4টা, 11 13 17 19। আর সবসময় মনে রাখবা, 2 ছাড়া যত মৌলিক সংখ্যা আছে সবগুলা বিজোড় সংখ্যা। শুধু আমাদের মৌলিক সংখ্যার ভিতরে 2 হচ্ছে জোড় সংখ্যা, আর সব কি বিজোড় সংখ্যা। ওকে, তারপর দেখো, 21 থেকে 30 পর্যন্ত আমাদের 2টা, একটা হচ্ছে 23 আর একটা হচ্ছে 29। ওকে, এরপর 31 থেকে 40 পর্যন্ত আমাদের 2টা মৌলিক সংখ্যা, সেগুলো হচ্ছে কত, 31 আর হচ্ছে 37। ঠিক আছে, তারপর 41 থেকে 50 পর্যন্ত আমাদের 3টা মৌলিক সংখ্যা, একটা হচ্ছে 41 আর একটা হচ্ছে 43 আর একটা হচ্ছে কত, 47। ঠিক আছে, তারপর 51 থেকে 60 পর্যন্ত আমাদের 2টা, কোন 2টা হবে, 53 আর হচ্ছে 59। ওকে, এরপর 61 থেকে 70 পর্যন্ত আমাদের 2টা মৌলিক সংখ্যা, সেগুলা কি কি, একটা হচ্ছে 61 আর একটা হচ্ছে কত, 67। ওকে, এরপর
71 থেকে 80 পর্যন্ত তিনটা মৌলিক সংখ্যা। একটা হবে 71, আরেকটা হবে 73, আরেকটা হবে 79। ওকে, এরপর 81 থেকে 90 পর্যন্ত আমাদের মৌলিক সংখ্যা হচ্ছে দুইটা, একটা হচ্ছে 83, আরেকটা হচ্ছে 89। ঠিক আছে, তারপর 91 থেকে 100 পর্যন্ত আমাদের মৌলিক সংখ্যা হচ্ছে একটা, সেটা হচ্ছে 97। ওকে, এই মৌলিক সংখ্যাগুলা সুন্দরভাবে শিখে রাখবা। এখন বলতে পারো, স্যার এই ডিজিটটা এখন কেন লাগলো না, আমরা তো এইভাবে লিখে ফেলতে পারতাম। দেখো, আমাদের বলা থাকবে পরীক্ষায় 1 থেকে 30 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে। 1 থেকে 30 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে, কয়টি মৌলিক সংখ্যা আছে। 1 থেকে 30 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে। তখন দেখো আমরা কি করব, এই প্রথম তিনটা সংখ্যা নিব, তিনটা সংখ্যা যোগ করে দিব। 4 আর 4 যোগ করলে কত হবে? 8, 8 এর সাথে 2 যোগ করলে কত হবে? 10 হবে। তার মানে 1 থেকে 30 পর্যন্ত কয়টা মৌলিক সংখ্যা? 10টা। এখন দেখবো আমরা 10টা হয় কিনা। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, এই 10টা। ঠিক আছে, এভাবে যদি বলে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কত, এই সবগুলো যোগ করলে আমরা পাবো 25। তার মানে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কত? 25। ওকে, তো আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্তই। এরপরে আমরা অনুশীলনী 1.1 এর উদাহরণগুলো সমাধান করব পর্ব নাম্বার 2 এ। এইভাবে তোমাদের পুরো বই শেষ করা হবে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আজকে এই পর্যন্তই। ভিডিওটা দেখবা এবং তোমার বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে দেখার জন্য অনুরোধ করবা, যেন তারা ভিডিওটা দেখে আর এখনই তুমি শেয়ার করে দাও। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।